দুটো বেস্ট অঙ্ক আমরা করব। যে দুটো বেস্ট অঙ্ক, সে দুটো অঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দিয়ে দিয়েছি, কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি। সেই কোশ্চেনটাকে আগে পড়ো, পড়ার পর তোমরা কিন্তু আগে অঙ্কটাকে নিজেরা চেষ্টা করো। টিপস অ্যান্ড ট্রিক দিয়ে কখনো ফিজিক্সের অঙ্ক কিন্তু হয় না, এটা কিন্তু মাথায় রেখো। তো কনসেপ্ট যদি জানা না থাকে তাহলে আমার এই প্লেলিস্টে যাও, প্লেলিস্টে বল গতি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে আগে কনসেপ্টটাকে গ্রো করো। কোথায় বেশি টাইম লাগবে না, কিছুক্ষণ মানে প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখলে পরে সব কনসেপ্ট কিন্তু তোমরা অলরেডি পেয়ে যাবে। তো কনসেপ্ট কখনো 5 মিনিটে কভার করা যায় না, কনসেপ্টের জন্য মিনিমাম টুকু হলে 20 মিনিটের প্রয়োজন। সেই 20 মিনিটটুকু দিয়ে আগে কনসেপ্টটাকে আগে ধরো, তো ধরার পর গিয়ে আগে এই অঙ্কগুলোকে করার চেষ্টা করো। তো আমি কোশ্চেনটাকে পড়ছি যে একটি কণা স্থির অবস্থা থেকে টি সেকেন্ডে আলফা সমতরণে এবং এরপর টি সেকেন্ডে বিটা সমমন্দনে চলে স্থির হলো। কণাটির গড় দ্রুতি আমাকে বার করতে বলেছে। তো প্রথম কোশ্চেন যে গড় দ্রুতি যদি আমাকে বার করতে হয়, তো দ্রুতি বার করার প্রসিডিওর কি? মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। তো এতটুকু হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। তো যদি যদি একটা লেখচিত্র বানাই, এদিকে হচ্ছে টি সেকেন্ড, এদিকে সময় নির্দেশ করছে, এদিকে বেগ নির্দেশ করছে। তো বস্তুটা বলেছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাহলে প্রথম টি সেকেন্ডে সে আলফা সমতরণে, প্রথম টি সেকেন্ডে আলফা সমতরণ। তাহলে ত্বরণ হলে কি হয়ে থাকে না, ত্বরণ হলে ক্রমশ সময় অক্ষের সহিত একটা ধ্রুবক ভাবে আলফা মানে একটা নতি সৃষ্টি করবে। তো কত সেকেন্ড গেছে না, টি সেকেন্ড গেছে। তো টি সেকেন্ড ধরে আলফা ত্বরণ নিয়ে এগিয়েছে টি সেকেন্ড ধরে। এরপরে বলেছে তো যাওয়ার পর আবার কি বলেছে, বিটা সমবন্ধনে টি সেকেন্ড পরে এসে স্থির হলো। তাহলে এখান থেকে এতটুকু পথটা কত, এইখান থেকে এতটুকু পথটা হচ্ছে টি সেকেন্ড, এইখান থেকে এতটুকু পথটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ড আলফা সমতরণ নিয়ে আবার টি সেকেন্ড বিটা সমবন্ধনে গিয়ে আবার স্থির হয়েছে। তো আমাকে বার করতে বলেছে কি না, বার করতে বলেছে যে এর গড় দ্রুতি কত। তো আগে তার অতিক্রান্ত পথটা তো বার করে নি। তাহলে অতিক্রান্ত পথটা যদি বার করতে হয় তাহলে আমাকে কি করে বার করব না, বার করতে গেলে আমাকে এখান থেকে তার এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার মোট ক্ষেত্রফল যদি আমি বার করতে পারি তাহলে মোট অতিক্রান্ত পথ বেরিয়ে যাবে। তাহলে প্রথমে এটাকে আমি ও, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। তাহলে প্রথমে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল আমি বার করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে মোট অতিক্রান্ত পথ পেয়ে যাবে। মোট সময় তো অলরেডি আমাকে দিয়ে রেখেছে টি প্লাস টি, তাহলে মোট অতিক্রান্ত পথটা আমার জানা প্রয়োজন। তাহলে প্রথমে ওএসি ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে বার করি। তো বার করার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা কত না, ভূমিটা হচ্ছে টি, আর উচ্চতাটা কত না এসি, উচ্চতাটা কত না এসি। তাহলে এই এসি বাহুটা যে কত হবে সেটা জানা আছে, সেটা তো জানা নেই। তাহলে এই এসি বাহুটার, এই যে এসি বাহুটা কত হবে, তাহলে এই এসিটা হচ্ছে কি না এই ক্ষেত্রফলটার এটা হচ্ছে অন্তিম বেগ, এই ক্ষেত্রফলটার এটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগ বার করার ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাকে ইউজ করলাম। যেখানে ইউ হচ্ছে কত 0, এটা হচ্ছে কত না আলফা ত্বরণে গেছে, সময়টা হচ্ছে কত টি, তাহলে ভিটা হচ্ছে কত না আলফা টি। তাহলে এই ভিটা নির্দেশ করছে কাকে না এসি পথকে নির্দেশ করছে। তাহলে এসির জায়গায় আমি আলফা টি বসাতে পারি, তাহলে হাফ ইন্টু টি ইন্টু আলফা টি। ক্লিয়ার? তাহলে এটাকে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু আলফা টি স্কোয়ার লিখতে পারি, হাফ ইন্টু আলফা টি স্কোয়ার। তাহলে এইটুকু ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রফলটা কত না হাফ আলফা টি স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের মান যেটা সেটাই হচ্ছে এই ত্রিভুজটার অতিক্রান্ত পথ। ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল মানেই হচ্ছে ও প্রথম টি সময়ে, প্রথম টি সময়ে অতিক্রান্ত অতিক্রান্ত পথ। তাহলে এটাই হচ্ছে এটা ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করাটাই হচ্ছে প্রথম টি সময়ের অতিক্রান্ত পথ। এরপর আসছে কি দ্বিতীয় ত্রিভুজটা। তো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় লিখে রাখি, দ্বিতীয় টি সময়ে অতিক্রান্ত অতিক্রান্ত পথ কত হবে। দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। কোন ত্রিভুজটা, সি এ বি ত্রিভুজ, সি এ বি ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি করে বার করবো, হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমিটা হচ্ছে কত না টি, ভূমিটা হচ্ছে কত না টি, আর উচ্চতাটা কত না এসি। তাহলে উচ্চতাটা হচ্ছে এসি উচ্চতা। তো এসি তো অলরেডি আমি বার করে ফেলেছি, তো এসির মান কত না আলফা টি। কেন না এই ত্রিভুজের
এই ত্রিভুজের এটা অন্তিম বেগ হলে এই ত্রিভুজের এটা হচ্ছে প্রাথমিক বেগ। ক্লিয়ার? কেন? এক্ষেত্রে মন্দন গেছে, এক্ষেত্রে মন্দন হয়েছে, তাহলে এর অন্তিম বেগ যেটা এর প্রাথমিক বেগ সেটা। তাহলে এসির জায়গায় আমরা কি বসিয়ে দেবো? হাফ ইন্টু টি ইন্টু এসির জায়গায় বসিয়ে দিলাম আলফা টি। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি পাবো? হাফ আলফা টি স্কোয়ার। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আলফা টি স্কোয়ার আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আলফা টি স্কোয়ার। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিলে তার অতিক্রান্ত পথ মোট, তার মানে হাফ আলফা টি স্কোয়ার প্লাস, আর এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমরা কি আলফা বসাবো না বিটা বসাবো? কেন? লক্ষ্য করবে, তা এক্ষেত্রে এসিটাকে আমি বার করে দেখাচ্ছি না, এক্ষেত্রে আলফা বসাবো না, এক্ষেত্রে বিটা বসাবো। কেন বসাবো লক্ষ্য করাচ্ছি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে ভিটা হচ্ছে কত? না ভিটা হচ্ছে 0। ইউটা হচ্ছে কত? না ইউটা হচ্ছে এসি বাহুটা। ইউটা হচ্ছে কত? না এই এসি বাহুটা। তাহলে ইউ এর মান আমাকে বার করতে হবে, তো ইউ এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে ইউটা হচ্ছে কি? এই এসি, ইউটা হচ্ছে আমার এসি লিখে রাখলাম। এটা কত? না এটা হচ্ছে বিটা মন্দনে আছে ইন্টু টি। তাহলে এসি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এসি ইকুয়ালস টু বিটা টি লিখতে পারি। এসি ইকুয়ালস টু কি লিখতে পারি? বিটা টি। তাহলে এই এসির জায়গায় আলফা না লিখে আমি কি লিখবো? বিটা টি লিখবো। এসির জায়গায় এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ভাবো, এখন এই ত্রিভুজটাকে ভুলে যাও, এই ত্রিভুজের ক্ষেত্রে এসি ইকুয়ালস টু বিটা টি। তাহলে এখানটা আলফা না লিখে আমি কি লিখবো? বিটা। আলফা না লিখে বিটা লিখবো। তাহলে হাফ আলফা টি স্কোয়ার প্লাস হাফ বিটা টি স্কোয়ার। তো হাফ যদি কমন নিই তাহলে কত আসছে দেখো, তাহলে 2t, তাহলে হাফ টি স্কোয়ার যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা, তো একটা টি ক্যান্সেল হলো, তো দুইটা নিচে আসবে, তাহলে কত আসবে? 1/4। তাহলে 1 বাই উপরে একটা টি আছে, তাহলে t/4 ইন্টু আলফা প্লাস বিটা। ক্লিয়ার? t/4 ইন্টু আলফা প্লাস বিটা, তাহলে গড় দ্রুতি আসছে t/4 আলফা প্লাস বিটা। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের দিকে এগোই। 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেন ডেসক্রিপশন বক্সে যাও, লিংকে গিয়ে দেখো 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে। বলেছে যে একটি 5 কেজি ভরের কোন বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় দুটি খণ্ডে ভেঙে গেল। তাহলে একটা 5 কেজি ভরের বস্তু 20 সেন্টিমিটার বেগে গতিশীল অবস্থায় দুটি খণ্ডে ভেঙে গেল। তাহলে একটা বস্তু, এই বস্তু একটা 5 কেজি ভরের বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। তো যেতে যেতে কি হয়েছে, সাপোজ ধরলাম এই জায়গাটায় কি হলো? ভেঙে গেছে, কলিশন ঘটেছে, ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর কি দেখা গেছে? একটা 2 কেজি ভরের খণ্ড, তাহলে 5 কেজি ভরের খণ্ডটা দুটো খণ্ডে বিভক্ত হচ্ছে, একটা 2 কেজি, একটা 2 কেজি, আরেকটা হয়েছে 3 কেজি। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে বলেছে 2 কেজি ভরের খণ্ডটা 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো। 2 কেজি ভরের খণ্ডটা কত? না 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মূল বস্তুটির গতির বিপরীত দিকে। আচ্ছা, মূল বস্তুটা, তাহলে মূল বস্তুটা কোন দিকে গতিশীল বস্তু ছিল? এইদিকে। মূল বস্তুটা এইদিকে গতিশীল ছিল, তাহলে 2 কেজিটা কোন দিকে যাবে? এইদিকে। তাহলে 3 কেজি ভরের বস্তুটা এবারে কি হয়েছে না 3 কেজি ভরের বস্তুটা যে অপর খণ্ডটা তার গতিবেগের মান কি এবং দিক কি, যে এই খণ্ডটার এর ভি কত হবে আর এর দিক কোন দিকে হবে? এদিকে হবে না এদিকে হবে? কোন দিকে হবে এটা আমাকে বার করতে বলেছে। তো কিভাবে আমরা বার করব? দেখো এখানটা আমরা ইউজ করব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আমাদের ক্লাস 9 এর যে টপিকস আমাকে দিয়ে রেখেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, এই নীতিটা আমরা প্রয়োগ করব। তাহলে এই নীতি থেকে যে সংঘর্ষটা ঘটেছে, এখানটায় সংঘর্ষ ঘটেছে, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল? সেটা হচ্ছে সংঘর্ষের আগে মোট ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত? না সংঘর্ষের আগে মোট ভরবেগ, আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কত? সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুটো ভরবেগ কি হবে? সমান হবে। সংঘর্ষের আগে যা হবে ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ তাই হবে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত? দেখো এখানটায় লক্ষ্য করো 20 সেন্টিমিটার পার সেকেন্ড দিয়েছে, এখানটা 5 কেজি দিয়েছে, তাহলে ডেফিনেটলি কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। তাহলে 5 কেজি মানে হচ্ছে 5000 গ্রাম গুণিতক এর বেগ গুণিতক 20। ক্লিয়ার? তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ আমরা পেয়ে গেলাম। আমি আর একক লিখছি না, গুণিতক 20 করে দিলাম, সমান চিহ্ন। সংঘর্ষের পরে মোট ভরবেগ মানে এই বস্তুর ভরবেগ আর এই বস্তুর মোট ভরবেগ আমরা বসাবো। দেখো এই দিকের সমস্ত এই দিক ভেলোসিটির রিডিংটাকে আমরা পজিটিভ ধরেছি,
তাহলে এর যে ভেলোসিটি এইদিকে রয়েছে, তাহলে এর রিডিংটা আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। তাহলে 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম গুণিতক 30 সেন্টিমিটার পার সেকেন্ড মানে -30 ধরবো। কেন না এই বস্তুটার বেগ হচ্ছে কোন দিকে? এই বস্তুটা যেদিকে গতিশীল এটার বিপরীতে গতিশীল, কিন্তু এই বস্তুটার বেগ আমরা জানি না, তো প্লাস দিলাম। তো 3 কেজি মানে হচ্ছে 3000 গ্রাম গুণিতক এর বেগ তো আমি জানি না, কোন দিককেও সেটা আমি জানি না। রেজাল্টের পরে ভি এর মান যেটা বেরোবে সেটাই হবে কি তার দিক। ক্লিয়ার? তো রেজাল্টের পরে আমরা দেখবো। দেখো বোথ সাইডে কি করব, 0 0 0 তিনটা শূন্য আমরা কি করব? কেটে দেবো অলরেডি। তাহলে অলরেডি কত পাচ্ছি? 100 ইকুয়ালস টু এটা কত হচ্ছে? -60 প্লাস ভি। আচ্ছা, তো অলরেডি আমরা কত পাচ্ছি? বা দিয়ে লিখলাম, -60টা পাশে গেলে 160 ইকুয়ালস টু ভি। তো ভি ইকুয়ালস টু কত পাবো? না ভি সরি না, ভি হচ্ছে 3v, এটা হচ্ছে 3v। তাহলে 3v, তাহলে ভি ইকুয়ালস টু কত পাবো? ভি ইকুয়ালস টু 160/3। তাহলে একে ভাগ করলে আমরা কত পাচ্ছি? এখানটা বা দিয়ে রাখলাম, পরপর এদিকে লিখে যাচ্ছি, বা দিলাম। তো 5.333 এত সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, রিডিং কি এসছে? দেখো পজিটিভ রিডিং এসছে। রিডিং কি এসছে? পজিটিভ। তার মানে যে 3 কেজি অবজেক্টটা কোন দিকে গতিশীল? পজিটিভ ডিরেকশনে। তাহলে এদিকে নয় তো কোন দিকে? এই দিকে গতিশীল, এই দিকে গতিশীল। তাহলে এই গতিশীল তো এই দিকে, বেগের মানটা কত না 53.33 সেকেন্ড। তাহলে 3 কেজি অবজেক্টটার গতিবেগের অভিমুখ কোন দিকে হবে? না অভিমুখ আমরা এরকমই লিখবো, অভিমুখ মূল খণ্ডটি যেদিকে গতিশীল ওই দিকে 3 কেজি বস্তু গতিশীল হবে। ক্লিয়ার? আর মান হচ্ছে 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড। তো আই হোপ তোমাদের এতটুকু পর্যন্ত ভালোভাবে কেয়ারফুলি আমি কভার করাতে পেরেছি। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।